আসসালামু আলাইকুম। মুজাহিদ স্টাডিভার্সের পক্ষ হতে আমি মুজাহিদ আছি তোমাদের সাথে। আজ আমি তোমাদের পড়াবো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ অধ্যায় হতে একটি অঙ্ক অবশ্যই থাকবে। এ অধ্যায়ে মোট 3 ধরনের মার্ক খতিয়ান হিসাব প্রস্তুত করা হয়, যার মধ্যে অন্যতম হলো ফাইফো পদ্ধতিতে মার্ক খতিয়ান প্রস্তুত। তাই আজ আমি তোমাদের শেখাবো কিভাবে খুব সহজেই ফাইফো পদ্ধতিতে মার্ক খতিয়ান হিসাব প্রস্তুত করা যায়। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহ। মূলত ফাইফো শব্দের পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে আসে এবং আগে যায়। তার মানে এই পদ্ধতির ক্ষেত্রে যে পণ্যটি গুদামে প্রথমে আসবে কিংবা পণ্যের সিরিয়ালের মধ্যে যে পণ্যটি প্রথমে থাকবে সেই পণ্যটি আমাকে প্রথমে কি করতে হবে? বিক্রয় করতে হবে। সেই পণ্যটি যদি পর্যাপ্ত না হয় তখনই আমি কি করতে পারবো? দ্বিতীয় পণ্যটি বিক্রয় করতে পারবো। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আজ আমি করব দিনাজপুর বোর্ড 2019 সালে আসা নাহার ট্রেডার্সের অঙ্কটি। তাহলে চলো প্রশ্নটা পড়া শুরু করা যাক। এখানে বলা হয়েছে জুলাইয়ের 1 তারিখ প্রারম্ভিক মজুদ 1700 একক 12 টাকা, 4 তারিখ পণ্য ক্রয় 850 একক 10 টাকা, 10 তারিখ ইস্যু 950 একক, 16 তারিখ পণ্য ক্রয় 550 একক 11 টাকা, 22 তারিখ ইস্যু 1300 একক, 29 তারিখ ইস্যু 450 একক, 31 তারিখ সমাপনী মজুদ 350 একক। খ নম্বরে বলেছে ফাইফো পদ্ধতিতে মার্ক খতিয়ান প্রস্তুত করো। তাহলে চলো আগে আমরা শিখে নিই ফাইফো পদ্ধতির মার্ক খতিয়ানের ছকটা। আমি আগে থেকেই আমার বোর্ডের ছকটা অঙ্কন করে রেখেছি, যদিও বা আমি বলেছি এটা শুধু ফাইফো পদ্ধতি, মূলত ফাইফো, লাইফো এবং অ্যাভারেজ অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি, তিনটা পদ্ধতির ছক কিরকম? একই রকম। ছকের বাম প্রান্তে উপরে তোমরা লিখবা মানের বিবরণ, কোড নং, বিন নম্বর। ডান দিকে লিখবা সর্বাধিক মাত্রা, সর্বনিম্ন মাত্রা এবং কি মাত্রা? পুনঃফরমাইশ মাত্রা। উপরে থাকবে প্রতিষ্ঠানের নাম নাহার ট্রেডার্স, এরপর মার্ক খতিয়ান হিসাব, এরপর কি হিসাব? ফাইফো পদ্ধতি। এরপরে ছকের মধ্যে প্রথমে ঘর হচ্ছে তারিখের, তারপর বিবরণ, তারপর আমরা বড় করে 3টা কলাম আঁকবো। প্রথম কলামের নাম হচ্ছে ক্রয়, গ্রহণ কিংবা প্রাপ্তি। এরপরের কলাম হচ্ছে ইস্যু এবং অথবা বিক্রিত পণ্যের ব্যয়। এরপরের ঘর হচ্ছে কি? উদ্বৃত্ত। প্রতিটি কলামকে আমরা আবার কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব, একক দর টাকা করে। ঠিক আছে। এখন তোমাকে মনে রাখতে হবে আমার অঙ্কের ক্ষেত্রে কোন একটা এন্ট্রির জন্য যদি গুদামে পণ্য আসে কিংবা গুদামে পণ্যের কি হয়? আগমন হয়, তখন আমরা সেটা ক্রয়ের ঘরে লিখব। এবং কোনো কারণে যদি গুদাম থেকে পণ্য চলে যায় অর্থাৎ পণ্যের নির্গমন হয়, তখন আমরা লিখবো কোথায়? ইস্যুর ঘরে। আর এই আগমন নির্গমনের পর যে জেটটা অবশিষ্ট থাকবে সেটা আমরা কোথায় লিখবো? উদ্বৃত্তের ঘরে। একদম সহজ। তাহলে এখানে বলেছে 2018 সাল, 2018 সাল জুলাইয়ের কয় তারিখ? 1 তারিখ, জুলাই 1। প্রথম কি বলেছে? প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ, এই প্রারম্ভিক মজুদ যেটা আছে সেটা আমি ক্রয় কিংবা ইস্যু কোনো ঘরে লিখতে পারবো না, সেটা আমাকে কোন ঘরে চলে যেতে হবে? উদ্বৃত্তের ঘরে। এখানে কত আছে? 1700 একক পণ্য 12 টাকা করে। কত টাকা করে? 12 টাকা করে। তাহলে গুণ দিলে কত হয় বলতো? একক 17 গুণ দর 12, তাহলে কত হবে? 20,400 টাকা। বুঝা গেছে? তাহলে প্রথম যেটা প্রারম্ভিক মজুদ থাকবে সেটা আমরা সরাসরি কোথায় বসাবো? উদ্বৃত্তের ঘরে। এরপর আমাকে বলেছে 4 তারিখ, 4 তারিখ বলেছে ক্রয়। 4 তারিখ কি বলেছে? ক্রয়। ক্রয় করলে অবশ্যই কোন ঘরে আসবে? এ ঘরে আসবে। ক্রয় কত? 850। কত টাকা করে? 10 টাকা করে। তাহলে কত হবে বলতো? 8,500 টাকা। তাহলে একটু খেয়াল করো, আমার গুদামে ইতোমধ্যে 12 টাকার একটা পণ্য আছে, তাহলে এটা হচ্ছে আমার জন্য কি পণ্য? প্রথম পণ্য। এবং এরপরে যে পণ্যটা আসে 10 টাকা, এটা আমার জন্য কয় নাম্বার পণ্য? 2 নাম্বার পণ্য। তাহলে আমি লেখার সময় আগে 1700 পণ্যটা লিখবো 12 টাকা করে, 20,400। এরপর আমরা কত লিখবো? 850 একক পণ্য 10 টাকা করে, 8,500। তার মানে এখন আমার কাছে 2 ধরনের পণ্য আছে, একটা হচ্ছে 10 টাকার পণ্য, একটা হচ্ছে 12 টাকার পণ্য। এরপর আমাকে বললো ইস্যু। 10 তারিখ কি বললো? ইস্যু। এখন ইস্যু কত একক? ইস্যু মানে কি করা? বিক্রয় করা। 950 একক। খেয়াল করো, আমার প্রথম যে পণ্যটা এখানে আছে 1700 একক পণ্য,
তার মানে আমি খুব সহজেই এই 1700 একক পণ্য হতে 950 একক পণ্য কি করতে পারবো, বিক্রি করতে পারবো। আমাকে আর 2 নাম্বার পণ্যের মধ্যে কি করতে হবে না, যাইতে হবে না। তাহলে আমি কি করবো, বিক্রি করার সময় 950 একক পণ্য বিক্রয় করব কত টাকা করে, 12 টাকা করে। তাহলে কত আসবে এখানে, 950 গুণ 12, 11,400। এখন খেয়াল করো, 1700 একক পণ্য থেকে যদি 950 একক পণ্য চলে যায়, আর থাকবে কত, 750 একক পণ্য। কত টাকা করে, 12 টাকা করে। 750 গুণ 12 কত হবে, 9,000 টাকা। আর এদিকে থাকবে 850 একক পণ্য, 10 টাকা, 8,500। তাহলে আরেকবার বুঝিয়ে দিই, আমার গুদামে 2 ধরনের পণ্য ছিল, একটা 10 টাকার, একটা 12 টাকার। 12 টাকারটা হচ্ছে 1700 একক, আর 10 টাকারটা হচ্ছে কত একক, 850 একক। এখন আমাকে বিক্রি করতে হবে 950 একক। যেহেতু এটা FIFO পদ্ধতি, প্রথমে আসে প্রথমে যায়, তাহলে পণ্যের সিরিয়ালের মধ্যে আমার প্রথম হচ্ছে কোন পণ্যটা, 12 টাকার পণ্যটা। এই 12 টাকার পণ্যটা কত একক আছে, 1700 একক। আমি এই 1700 একক থেকে 950 একক পণ্য কি করব, বিক্রয় করব। বিক্রয় করার পরে 1700 থেকে যদি 950 বাদ দাও, কত আসবে, 750 আসবে। 750 কে 12 দিয়ে গুণ দিলে 9,000। এরপরে পণ্যটা হুবহু থেকে যাবে। তাহলে আমার গুদাম এখন কয় ধরনের পণ্য রয়েছে, 2 ধরনের পণ্য রয়েছে। তার মধ্যে আমি 16 তারিখ আবার কি করলাম, আবার 16 তারিখ আমি ক্রয় করলাম। কি করলাম, ক্রয় করলাম। কত একক পণ্য ক্রয় করলাম, 550। কত টাকা করে, 11 টাকা করে। তাহলে 550 গুণ 11 কত আসবে, 6,050। তার মানে এখন আমার গুদামে মোট 3 ধরনের পণ্য আছে, একটা 750 একক, একটা 850 একক, একটা 550 একক পণ্য। একটা 12 টাকা করে, একটা 10 টাকা করে, একটা কত টাকা করে, 11 টাকা। একটা আসবে 9,000 টাকা, একটা আসবে 8,500 টাকা, আর একটা আসবে কত টাকা, 6,050 টাকা। এখন আমার গুদামে 3 ধরনের পণ্য আছে। তাও যদি আমাকে পণ্য বিক্রি করতে হয়, আমি কোথা থেকে শুরু করব, একদম প্রথমটা থেকে, ঠিক আছে, যে দুইটা FIFO পদ্ধতি। তাহলে এরপরে কি করলো, 22 তারিখ ইস্যু করলো। 22 তারিখ ইস্যু করলো। ইস্যু কত টাকা করলো, কত একক করছে, 1300 একক পণ্য ইস্যু করছে। এখন খেয়াল করো, 1300 একক পণ্য যখন ইস্যু করছে, আমার কাছে কিন্তু প্রথম যে পণ্যটা, এখানে কিন্তু আমার কাছে 1300 একক পণ্য নেই। তার মানে আমাকে আগে ওইটা সম্পূর্ণরূপে বিক্রি করে আমাকে দ্বিতীয় পণ্যটাতে কি করতে হবে, প্রবেশ করতে হবে। তাহলে খেয়াল করো, আমি 750 একক পণ্যটা সম্পূর্ণ বিক্রি করে দিব। কত টাকা করে, 12 টাকা করে, 9,000 টাকা। তা আমার লাগবে কত একক পণ্য বিক্রি করতে, 1300 একক। তাহলে 1300 বিয়োগ 750, আর কত একক পণ্য বিক্রি করতে হবে আমাকে, 550 একক পণ্য আমাকে বিক্রি করতে হবে। এই 550 একক পণ্য আমি বিক্রি করব এই 850 একক থেকে, ঠিক আছে। তাহলে 550 একক পণ্য কত টাকা করে, 10 টাকা করে। তাহলে কত আসবে, 5,500 আসবে। এখন দেখো, এই 750 যে এককটা ছিল, এটা কিন্তু আমার কাছে আর নেই। এটা আমি কি করে দিলাম, বিক্রয় করে দিলাম। আমার যে 850 একক পণ্য ছিল, ওইখান থেকে আমি কত একক পণ্য বিক্রি করছি, 850 একক। কেমনে বুঝবো, এই যে 10 টাকারটা, ঠিক আছে। তার মানে 850 থেকে যদি 550 চলে যায়, আমার কাছে আর কত থাকবে, আমার কাছে আর থাকবে 300 একক পণ্য, 10 টাকা করে, 3,000। এরপরে পণ্যটা এখনো কি রয়ে গেছে আমার কাছে, 6,050। এখন খেয়াল করো, কয় তারিখ, 29 তারিখ। 29 তারিখ আমি কি করলাম, আমি আবার কি করলাম, ইস্যু করলাম। ইস্যু করছি কত, 450। কিন্তু আমার দেখো, প্রথম যে পণ্যটা সেটা আছে কত একক, 300 একক। তার মানে আমাকে ওই পণ্যটা আগে কি করে দিতে হবে, বিক্রয় করে দিতে হবে। 310 কত হবে, 3,000। তাহলে 450 হওয়ার জন্য আমার আর কত লাগবে, 150 একক পণ্য লাগবে। এই 150 একক আমি পণ্য বিক্রয় করব 11 টাকা থেকে, ঠিক আছে। 150 গুণ 11 কত হয়, 1650। কত হবে, 1650। তার মানে খেয়াল করো, এখন এই যে 300 একক পণ্যটা, এটা কিন্তু আমার কাছে আর নেই। এই 500 একক পণ্যের মধ্যে 150 একক পণ্য আমি কি করে দিলাম, বিক্রয় করে দিলাম। তার মানে আমার আর কত আছে, 400 একক পণ্য, 11 টাকা, 4,400 আসবে। এরপরে দেখো, এরপরে বলছে সভাপতি মজুর 350 একক। এখানে হচ্ছে একটা ফ্যাক্ট আছে, যে আমাকে, আমি যখন এই যে হিসাবগুলো করলাম, আমার কাছে তার কথা কত একক পণ্য, 400 একক পণ্য। কিন্তু ওরা বলতেছে আমার কাছে কত একক পণ্য আছে, 350 একক পণ্য আছে। এই যে মাঝখানে একটা ডিফারেন্স হলো, একটা ব্যবধান আসলো, এই ব্যবধানের নাম হচ্ছে কি, ঘাটতি একক। তার মানে ঘাটতি একক কাকে বলে, হিসাব অনুযায়ী যে পরিমাণ পণ্য থাকার কথা, হিসাব অনুযায়ী যে পরিমাণ পণ্য থাকার কথা, সেই পরিমাণ পণ্যের চেয়ে যদি কম পণ্য পাওয়া যায়, তাহলে এখানে যে ব্যবধানটা থাকবে সেটাকে আমরা কি বলবো, ঘাটতি একক বলবো। তাহলে ঘাটতি এককের জন্য কি হয়, এখন দেখো 400 একক পণ্য থাকার কথা,
কিন্তু প্রকৃতপক্ষে আছে কত 350, তার মানে আর 50 একক পণ্য কি গেছে, চলে গেছে। আর চলে গেলে আমরা সেটা কোন ঘরে বসাই, ইস্যুর ঘরে বসাই। তাহলে এখানে আমরা কি লিখবো, ঘাটতি। 31 তারিখ আমরা কি লিখবো, আমরা লিখবো ঘাটতি। কত একক পণ্য ঘাটতি হবে, 50 একক পণ্য ঘাটতি হবে। কত টাকা করে, 11 টাকা করে। তার মানে এখানে কত আসবে, 550। এখন কত হবে দেখো, 350 একক পণ্য কত টাকা করে, 11 টাকা করে। তাহলে 350 গুণ 11 কত আসবে, 3850। তার মানে আমার উত্তর হচ্ছে 350 একক। আর এখানে কত, 3850। 11 টাকাটাও তাহলে লিখতে পারো। একটু দাঁড়াও, শেষ কথাটা শুনে যাও। যদি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে পাঠিয়ে দাও। তাছাড়া যারা ফেসবুক থেকে আমার এই ক্লাসটি দেখছো, তারা এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও। এবং যারা ইউটিউব থেকে দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।